শর্তের জালে আটকে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, তেহরানকে দমাতে নতুন কৌশলে ওয়াশিংটন। ইরানকে চূড়ান্ত আলটিমেটাম দিল ট্রাম্প, শিরোচ্ছেদের আগে শেষ সুযোগ দিতে চায় ওয়াশিংটন, সমঝোতার প্রতি জোর। ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলের আপত্তি, গাজা ছাড়তে নারাজ তেল আবিব, ওয়াশিংটনের কাছে তুলে ধরেছে উদ্বেগ। ৩৫ বছর পর নিজ দুর্গেই বিজেপির ভরাডুবি, বিহার নির্বাচনে প্রশান্তের বড় জয়, ১৯,০০০ ভোটে হেরেছে মোদির দল। পাকিস্তানে ইমরান খানের কারামুক্তি নিয়ে জোর গুঞ্জন, আসতে পারে রাজনীতি থেকে দূরে থাকার শর্ত, ধারণা বিশ্লেষকদের। যুদ্ধ থেমেছে নাকি আরও বড় সংঘাতের আগে এটি কেবল বিরতি, এই প্রশ্নেই এখন নজর মধ্যপ্রাচ্যের দিকে। কয়েকদিন আগেও ইরানের বিরুদ্ধে নতুন করে বড় হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তিনিই বলেছেন সমঝোতার জন্য তেহরানের সামনে রয়েছে শেষ সুযোগ। তবে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্র ইরান আলোচনার দাবি করছেন, তখন তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এমন কোনো আলোচনা চলছে না। দুই পক্ষের এই বিপরীত অবস্থান নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে যোগাযোগে অব্যাহত রেখেছে ওয়াশিংটন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তার দাবি, আমরা এখনই কথা বলছি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভালো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের সামনে এটাই শিরোচ্ছেদের আগে শেষ সুযোগ। ট্রাম্প জানান, আলোচনার অন্যতম বিষয় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়টি বাস্তবায়নে আরও সময় লাগতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে তেহরান। একই সঙ্গে তিনি বলেন, সম্ভাব্য সমঝোতা হলেও প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হবে এমন নিশ্চয়তা নেই। হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের অবস্থান এখনও বিপরীতমুখী। এর মধ্যে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি এবং তেহরানের আলোচনার দাবি প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অনিশ্চিত করে তুলেছে। পাল্টাপাল্টি শর্তের জালে বারবারই আটকে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। ইরানে একের পর এক হামলা চালিয়েও শর্ত মেনে আলোচনার টেবিলে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। এবার তেহরানকে বাগে আনতে নতুন কৌশল খুঁজছে ওয়াশিংটন। ইরানের ওপর চাপ বাড়িয়ে শর্ত মানতে বাধ্য করতে নতুন কৌশলের খোঁজ করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইতোমধ্যেই সামরিক বিশ্লেষকদের কাছে সৃজনশীল ও ব্যতিক্রমী পরিকল্পনা চেয়ে ইমেইল পাঠিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এই বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এতে বলা হয়, সেন্টকমের ওই মেইলে লেখা ছিল, আমরা ইরানের ওপর চাপ বাড়াতে নতুন সৃজনশীল ও অপ্রচলিত উপায় খুঁজছি। শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা জিততে চাই, তেহরানে কঠোর আঘাত হানা হবে, যেন তারা বলে আমরা আর সহ্য করতে পারছি না। বিশ্লেষকরা বলছেন, ব্রেইন স্টর্মিং বা সবার কাছ থেকে ধারণা আহ্বান করাই বলে দেয় ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানকে চাপে রাখার কৌশল সীমিত হয়ে আসছে। তবে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই উদ্ভাবনী চিন্তা ও নতুন পদ্ধতিতে কাজ করে আসছে সেন্টকম। পদমর্যাদা নির্বিশেষে দলের সদস্যদের কাছ থেকেই নতুন ধারণা চাওয়া একটি স্বাভাবিক বিষয়। এদিকে ইমেইল পাঠানোর কয়েকদিন পরই তেহরানে বড় ধরনের হামলা স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। বলেন, সৌদি, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইরানকে আলোচনায় আসার সুযোগ করে দিতেই হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে এখনও সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন। ইরানে হামলা হলে তারা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে পেন্টাগন। শুধু সতর্কতাই নয়, ইরান যদি আলোচনার টেবিলে না আসে, তবে দেশটির অবশিষ্ট পারমাণবিক স্থাপনা ধ্বংস করতেও সাজিয়ে রাখা হয়েছে নীল নকশা। মার্কিন সূত্র বলছে, ইরানের পিক্যাক্স মাউন্টেন সহ কয়েকটি স্থাপনায় হামলার প্রস্তুতি রাখা হয়েছে। তবে এসব স্থাপনা ভূগর্ভের অনেক গভীরে হওয়ায় শুধু ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা দিয়ে সেগুলো পুরোপুরি ধ্বংস করা সম্ভব না। এই ধরনের লক্ষ্যবস্তু ধ্বংস করতে হলে স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের সামনে এখন মাত্র কয়েকটি পথই খোলা: ব্যাপক বিমান হামলা, স্থলবাহিনী মোতায়েন অথবা বর্তমান অবস্থা বজায় রেখে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাওয়া। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।
গাজায় যুদ্ধ থামানোর নতুন উদ্যোগ নিয়েও এবার মতবিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে তেল আবিব। একই সময়ে গাজায় সামরিক অভিযানও চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন। গাজা যুদ্ধের অবসানে ট্রাম্পের প্রকাশিত পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের উদ্বেগ ও আপত্তির কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনকে সম্পূর্ণ ও যাচাইযোগ্যভাবে নিরস্ত্র করার বিষয়টি পরিকল্পনায় আরও স্পষ্টভাবে থাকতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র ডোরন স্পিলম্যান বলেন, প্রকাশিত পরিকল্পনায় ইসরায়েলের অবস্থান পুরোপুরি প্রতিফলিত হয়নি। এ কারণে তারা নিজেদের মতামত ও উদ্বেগ ওয়াশিংটনের কাছে তুলে ধরেছে। গত শুক্রবার ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন জানায় তারা ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী অস্ত্র ছাড়তে রাজি, তবে সেই অস্ত্র একটি নতুন ফিলিস্তিনি প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করতে চায়। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ, যুদ্ধবিরতির মধ্যেও মুক্তিগামী সংগঠন নতুন সদস্য সংগ্রহ ও অস্ত্র মজুত করছে এবং ভবিষ্যতে আবারও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। গত অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পর সহিংসতা কিছুটা কমলেও গাজায় 60% বেশি এলাকায় এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় 1200-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে 5 জন ইসরায়েলি সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল। ট্রাম্পের প্রকাশিত রোডম্যাপে গাজায় সামরিক অভিযান বন্ধ এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। তবে ইসরায়েল স্পষ্ট করেছে, ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা গাজা ছাড়বে না। ভারতের বিহারে দীর্ঘ ৩৫ বছর ধরে বিজেপির দুর্গ বলে যে আসন পরিচিত ছিল, সেই বাঙ্কিপুর আসনের উপনির্বাচনে জয়লাভ করলেন জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর। নির্বাচন স্ট্র্যাটেজিস্ট বলে সুপরিচিত প্রশান্ত কিশোর বিহার বিধানসভায় জয়লাভ করতে না পারলেও বর্তমানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যসভায় এমপি পদে মনোনীত হলে খালি হয়ে যায় বাঙ্কিপুর আসনটি। সেখানে বিজেপি প্রার্থী নীরজ কুমারকে 19,000-এর বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করলেন প্রশান্ত কিশোর। ইতোমধ্যেই প্রশান্ত কিশোরকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। নীতিন নবীনের বাবা বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার মৃত্যুর পর 2006 সালে নীতিন নবীন নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন এবং তৎকালীন পাটনা পশ্চিম কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের পর তিনি 2010, 15, 20 ও 2025 সালে ধারাবাহিকভাবে বাঙ্কিপুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। প্রতিটি নির্বাচনে তিনি জয়লাভ করে এই আসনে নিজের আধিপত্য প্রতিষ্ঠিত করেছিলেন। তবে 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে নীতিন নবীন 98,299টি ভোট পেয়ে আরজেডি প্রার্থীকে 51,936 ভোটের ব্যবধানে পরাজিত করেন। প্রায় 3,80,000 ভোটের এই কেন্দ্রে জয়টি কোনোভাবেই সাধারণ ছিল না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, এটি ছিল তার নিরঙ্কুশ আধিপত্যের বহিঃপ্রকাশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে। তবে তার মুক্তির বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় এ নিয়ে এখন পর্যন্ত তৃতীয় পক্ষের মধ্যস্থতায় প্রাথমিক আলোচনা হয়েছে। আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র বলেছে, পাকিস্তানকে এগিয়ে নিতে হলে এই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে হবে। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির ব্যাপক ক্ষতি করেছে। এদিকে ইমরান খানের স্বজনদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই ইমরান খানের সঙ্গে তাদের দেখা করতে দেয়া হচ্ছে না। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তার স্বাস্থ্যের অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি তিনি মারা গেছেন এমন গুজবও তারা শুনেছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অবজারভারকে দেয়া এক বিবৃতিতে ইমরান খানের 2 ছেলে সুলাইমান খান ও কাসিম খান বলেন, এখন নীরব থাকার আর সুযোগ নেই। 2 ভাইয়ের ভাষ্য, আমাদের বাবা 7 মাসের বেশি সময় ধরে বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমাদের আশঙ্কা, দীর্ঘদিনের কারাবাসের ফলে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। এছাড়া তার সঙ্গে নিয়মিত ও স্বাধীনভাবে যোগাযোগ করার সুযোগ থেকেও আমাদের বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে ইমরান খানের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়ক উপদেষ্টা সায়েদ জুলফি বুখারী দ্য অবজারভারকে বলেন, ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তার জরুরি ভিত্তিতে যথাযথ চিকিৎসা প্রয়োজন। তাকে একাকী রাখা হয়েছে, তার বোন, পরিবারের সদস্য, এমনকি আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেয়া হচ্ছে না। সরকার যদি সামান্য দায়িত্বশীল হয় তাহলে স্বাস্থ্যগত কারণে ইমরান খানকে মুক্তি দেওয়া উচিত।
পাকিস্তানের অতীত ঘাটলে দেখা যায় একই ধরনের একটি সমঝোতার আওতায় ইমরান খানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ 2019 সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের জেরে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর তাকে চিকিৎসার জন্য পাকিস্তান ত্যাগের অনুমতি দেওয়া হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে ইমরান খানের ক্ষেত্রেও যদি এমন কোনো সমঝোতা হয় তাহলে তাতে দেশ ছেড়ে যাওয়া, রাজনীতি থেকে দূরে থাকা এবং এই বিষয়ে নীরব থাকার মতো কঠোর শর্ত থাকবে। এখন প্রশ্ন হলো ইমরান খান এমন শর্তে রাজি হবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। এ ব্যাপারে মানবাধিকার আইনজীবী ক্লাইভ স্ট্রাফোর্ড স্মিথ বলেন, ইমরান খান খুবই একগুঁয়ে মানুষ। ওয়েস্ট ইন্ডিজের গতিময় বোলারদের মুখোমুখি হতে তিনি কখনো হেলমেট পরতে রাজি হননি। তাই মুক্তির জন্য কঠোর শর্ত তিনি মানবেন না। তাই আমি চাই তিনি যেন তা করেন। তিনি আমার ব্যক্তিগত বন্ধু। আমি চাই না তিনি কারাগারে একা একা মারা যান। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও রাজনীতিবিদ কারাগার থেকে মুক্তি পেলে পাল্টে যেতে পারে দেশটির রাজনীতির নানা সমীকরণ। এটাই মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।